আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ, সিরিয়া যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। সিরীয় ভূখণ্ডে দখল, ইসরায়েলকে করা হুঁশিয়ারি সৌদি, ইরান, ইরাক ও কাতারের। জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। আরো জানিয়ে দিব ক্ষমতাচ্যুতির আগে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের চুক্তি প্রত্যাখ্যান করেন আসাদ। এবং আরো জানিয়ে দিব রাশিয়ার মর্যাদায় আঘাত হেনেছে বাশার আল আসাদের পতন। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার ১.৫ কোটিরও বেশি মানুষের জরুরি সাহায্য দরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। সিরীয় ভূখণ্ড দখল, ইসরায়েলকে করা হুঁশিয়ারি সৌদি, ইরান ও কাতারের। গোলান মালভূমির কাছে সিরিয়া ভূখণ্ড দখল করা ইসরায়েলকে নীতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের ৪টি দেশ, সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তাদের অভিযোগ, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইনের উপেক্ষা করছে। সৌদি আরব ইসরায়েলের ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে অভিহিত করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড এবং ইসরায়েলের এই কর্মকাণ্ড সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে, এটিকে জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করছে। মুখপাত্র ইসমাইল বাকেই সতর্ক করে বলছে, এই ঘটনায় আগ্রাসন মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের এই পদক্ষেপ গুরুতর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলছে, ইসরায়েলের এই আগ্রাসী কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি স্পষ্ট আঘাত। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরো বলা হয়, ইসরায়েলের দখলদারিত্বের নীতি মধ্যপ্রাচ্যে আরো সহিংসতা ও উত্তেজনা সৃষ্টি করবে। গত রোববার গোলান মালভূমির সংলগ্ন বাফার জোন দখল করে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, অধিকৃত গোলান মালভূমি চিরদিনের জন্য ইসরায়েলের অধীনে থাকবে। এই ব্যাপারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, মুখপাত্র স্টেফেন ডুজারিক জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপ ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন করছে এবং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। ফিলিস্তিনি যোদ্ধারা ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান এবং আশপাশের দেশগুলোতে থাকা তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনি স্বাধীনতার সংগ্রামকে অব্যাহত সমর্থন দিয়ে আসছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হয়ে লড়াইয়ে অংশ নেয় তারা। সেই হিসাবে ইরান সমর্থিত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল, কিন্তু তা না করে তারা বিদ্রোহীদের পক্ষ নিয়েছে। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে ফিলিস্তিনি যোদ্ধারাকে ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। কারণ ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণে ইরানের অনেক শীর্ষ কমান্ডারকে প্রাণ হারাতে হয়েছে। পাশাপাশি লেবাননের শত শত যোদ্ধারা প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বাশার আল আসাদের বিরুদ্ধে দাঁড়ানোর নেপথ্যে প্রধান কারণ হলো আবু মোহাম্মদ আল জুলানি। সিরীয় বিদ্রোহী গোষ্ঠী প্রধান আল জুলানি সবসময় ফিলিস্তিনিদের পক্ষে ছিলেন। আর এই প্রতিদান স্বরূপ ২০১১ সালে আসাদের গড়ে ওঠা সিরিয়ার সুন্নি মুসলিমদের আন্দোলনের প্রতি প্রথমবার প্রকাশ্যে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনিরা। বাশার আল আসাদ সিরিয়ার শিয়াপন্থী সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের সদস্য, আর ফিলিস্তিনি যোদ্ধারা মতাদর্শগত শিকড় মিশরের সুন্নি ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে উদিত। সিরিয়া আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে তাদের ওপর ব্যাপক দমন পীড়ন চালিয়েছে আসাদ, আর এই দমন পীড়নের শিকার হয়েছিল মূলত সুন্নি মুসলিমরা। আসাদ তার ক্ষমতার জন্য সুন্নি মুসলিমদের হুমকি মনে করতে থাকেন। সুন্নি মুসলিমদের গণগ্রেপ্তার এবং বহু মানুষকে দেশ ছেড়তে বাধ্য করেন। ফলে একসময় আসাদ থেকে নিজেদের সরে নেওয়ার আল জোলানির নেতৃত্বাধীন বিদ্রোহীরা এরপর ২০১২ সালে দামেস্কের নিজেদের সদর দপ্তর খালি করে সংগঠনটি, যা আসাদের ঘনিষ্ঠ মিত্র এবং তাদের পৃষ্ঠপোষকের ইরানের ক্ষুব্ধ করে তুলছিল। পরে ২০২২ সালে আসাদ নেতৃত্বাধীন সিরিয়া সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী প্রধান গোষ্ঠী হামাস। ওই সময় দামেস্কে একটি প্রতিনিধি দল পাঠায়। তারা ওই প্রতিনিধি দলের সদস্যরা সিরিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতের বৈঠক করেন। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইসরায়েলের বিরোধিতাকারী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো
দেশগুলো সঙ্গে নিয়ে একটি প্রতিরোধ অক্ষ গঠন করে আসাদ নেতৃত্বাধীন সিরিয়া ও ইরান তাদের সঙ্গে দেয় অন্যতম পরাশক্তি রাশিয়া। তবে বাশার আল আসাদের পতনের পর এ সম্পর্কে অনেকটা বদলে গেছে। ফিলিস্তিনিরা আবু মোহাম্মদ আল জোলানি বাহিনীকে অভিনন্দন জানিয়েছে। গাজা উপত্যকায় ক্ষমতাসীন এই গোষ্ঠী এক বিবৃতিতে বলছে তারা সিরিয়ার মহান জনগণের পাশে রয়েছে। সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা, স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে তারা সম্মান করেন। ক্ষমতাচ্যুতির আগে যুক্তরাষ্ট্র ও তুরস্কের চুক্তি প্রত্যাখ্যান করছে আসাদ। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র এক চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এক খবর জানায়। সিরিয়ার সাবেক কূটনৈতিক বাসাম বারাবন্দি ওয়াশিংটন পোস্টকে বলেন, সিরিয়ার বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র আরব আমিরাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদকে এই মর্মে প্রস্তাব পাঠায় যে লেবানন হেজবোলাকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে সিরীয় ভূখণ্ডে ব্যবহারের অসম্মতি দিল। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তবে আসাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ওয়াশিংটন পোস্ট জানায়, আসাদের জন্য আরো মারাত্মক ফল বয়ে আনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তার সাথে সম্পর্ক স্থাপনে তার অস্বীকৃতি, কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ এবং অত্যন্ত কিছু সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনার বিনিময়ে দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দিয়েছিলেন এরদোয়ান। ২৭ নভেম্বর সশস্ত্র বিদ্রোহী দলগুলো আলেপ্পো এবং এর প্রদেশ সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে এক বড় ধরনের হামলা শুরু করে। ৭ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে তারা আলেপ্পো, হামা এবং ডোরা হোম সহ বেশ কয়েকটি বড় নগরী দখল নেওয়ার পর ৮ ডিসেম্বর তারা দামেস্কে প্রবেশ করলে সিরিয়ার সরকারি বাহিনী নগরী ছাড়ে। সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জোলানি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সম্মতি ব্যক্ত করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আসাদের পদত্যাগ এবং ক্ষমতা হস্তান্তরের আহ্বান জেনে দেশ ত্যাগের খবর জানায়, সূত্র এএপি। রাশিয়ার মর্যাদায় আঘাত হেনেছে বাশার আল আসাদের পতন। বাশার আল আসাদের প্রায় এক দশক ধরে ক্ষমতায় রেখেছিল রাশিয়ার অগ্রসর শক্তি, কিন্তু সাম্প্রতিক ঘটনাবলীর সমস্ত কিছু বদলে দিয়েছে। দামেস্কের পতন হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বিমান পথে তাকে মস্কোতে উড়িয়ে আনা হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে। কেবলিনের একটা সূত্র বরাত দিয়ে বার্তা সংস্থা এবং রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মানবিক কারণে বাশার আল আসাদ এবং তার পরিবারকে রাশিয়ার তরফে আশ্রয় দেওয়া হয়েছে। মাত্র কয়েকদিনের মধ্যে সবচেয়ে নাটকীয় পরিস্থিতির মাধ্যমে কেবলিনের সিরিয়ার প্রকল্প উন্মোচন হয়েছে, যা মস্কো তার প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে। সিরিয়ার বর্তমান পরিস্থিতির সম্পর্কে একটি বিবৃতিতে প্রকাশ করছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়েছে, মস্কো গভীর উদ্বেগের সাথে রাশিয়ার ঘটনাবলী পর্যবেক্ষণ করছে, তবে বাশার সরকারের পতনের কিন্তু রাশিয়ার মর্যাদার ওপর আঘাত। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ২০১৫ সালে হাজার হাজার সৈন্য পাঠিয়েছিল রাশিয়া। ওই পদক্ষেপের পেছনে রাশিয়ার একটা লক্ষ্য ছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে সামরিক বাহিনী পাঠানোর পেছনে তাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের জাহির করা। সাবেক সোভিয়েত থেকে দূরে পশ্চাতের শক্তি ও আধিপত্যের বিরুদ্ধে এটাই ছিল ভ্লাদিমির পুতিনের প্রথম বড় চ্যালেঞ্জ। সেখানে রাশিয়া সফল হয়েছে বলে মনে করছিল। এরপর ২০১৭ সালে প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার অবস্থিত রাশিয়ার হেমেইস বিমান ঘাঁটি পরিদর্শন করে। তার এই অভিযান যে সফল তা ঘোষণা দেওয়া হয়। এদিকে রুশ বিমান হামলায় সিরিয়ার বেসামরিক নাগরিকদের হতাহতের খবর নিয়মিত প্রকাশ হওয়ার সত্ত্বেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু যথেষ্ট আত্মবিশ্বাস দেখে আন্তর্জাতিক গণমাধ্যমকে সেখানে পাঠিয়েছে। শুধু তাই নয়, সেখানে গণমাধ্যমের প্রতিনিধিদের রাশিয়ার সামরিক অভিযান প্রত্যক্ষ করার ব্যবস্থাপনা করতে দেখা গেছে। সিরিয়া অবস্থিত রুশ নৌঘাঁটি এবং বিমান ঘাঁটিতে এই মুহূর্তে কোনো বড় ঝুঁকি নেই বলে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে। রাশিয়ার তরফে সামরিক সহায়তার বিনিময়ে সিরিয়ার কর্তৃপক্ষ তাদের ৪৯ বছরের জন্য হেমেইমিমের বিমান ঘাঁটি এবং তার্তুসের নৌঘাঁটি ইজারা দেয়। সিরিয়ার ১.৫ কোটিরও বেশি মানুষের জরুরি সাহায্য দরকার। সিরিয়ায় ১৬ মিলিয়ন মানুষের জরুরিভাবে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে দেশটির থাকা জাতিসংঘের শরণার্থী সংস্থা প্রতিনিধি। শরণার্থী সংস্থার প্রতিনিধি গাজ্জালো ভার্গাস লোসা বেবেসের নিউজকে প্রোগ্রামকে বলছে, এই অঞ্চলের সর্বশেষ যুদ্ধে এই অঞ্চলের ৮ লাখ সিরিয়ান নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছিল ৭০ লাখ মানুষ। এছাড়া ৫০ লাখের মতো মানুষ আশেপাশে